বাংলা আশা সিনেমার এক এবং তোমার। অদ্বিতীয় মহানায়িকা, যার চোখের এক পলকে থমকে যেত সময়, যার ঠোঁটের কোণে এক চিলতে হাসি মানেই ছিল হাজারো পুরুষের হৃদয়ে বসন্তের আগমন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, যা রূপের জাদুতে বুঁদ হয়ে থাকতো গোটা দেশ, সেই ঝকঝকে রূপলি পর্দার আড়ালে আসলে কোন অন্ধকার গ্রাস করেছিল তাকে? কেন জনপ্রিয়তার একেবারে মধ্যগগনে থাকা অবস্থায় হঠাৎ করে নিজেকেই মায়ার দুনিয়া থেকে সরিয়ে নিলেন তিনি? দীর্ঘ ৩৩ বছর, ভাবা যায়, টানা ৩৩টি বছর কেন একটি অন্ধকার ঘরের চার দেওয়ালের মাঝে নিজেকে স্বেচ্ছাবন্দি করে ফেলেছিলেন সুচিত্রা সেন? কেন তিনি, এমনকি তার প্রিয় সহকর্মী, সাংবাদিক, এমনকি ফটোগ্রাফারদেরকেও নিজের মুখ দেখতে দিতে অস্বীকার করেছিলেন? এমনকি হাসপাতালের সেই শেষ দিনগুলো, যখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তখনও কেন এক অদম্য জেদ ধরে রেখেছিলেন যে কেউ যেন তার চেহারা দেখতে না পায়? মৃত্যুর পর যখন তার নিথর দেহ বের করা হচ্ছিল, তখনও কেন একটি বিশেষ চাদর দিয়ে তা মুড়ে দেওয়া হয়েছিল? তিনি কি নিজের বার্ধক্যকে ভয় পেয়েছিলেন, নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো আধ্যাত্মিক রহস্য বা কোনো না পাওয়া প্রেমের গভীর ক্ষত? আজ গসিপ গ্যালারিতে আমরা উন্মোচন করব মহানায়িকা সুচিত্রা সেনের সেই রহস্যময় জীবনের অন্তিম সত্য, এমন কিছু তথ্য যা আজ পর্যন্ত সাধারণ মানুষের অগোচরেই রয়ে গিয়েছে। চলুন, ইতিহাসের পাতা উল্টে আজ আমরা খুঁজে বের করি কি ছিলেন পর্দার পেছনের আসল সুচিত্রা সেন। কি তারাই মাধবীরাত আসেনি তো বুঝিয়া। সুচিত্রা সেন, আজ এই নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক রাজকীয় গ্ল্যামার। কিন্তু এই গল্পের শুরুটা হয়েছিল ১৯৩১ সালের ৬ই এপ্রিল, অবিভক্ত বাংলার পাবনা জেলায়। তখন তার নাম ছিল রমা দাশগুপ্ত। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন স্থানীয় স্কুলের হেডমাস্টার। ৫ ভাই বোনের মধ্যে রমা ছিলেন চঞ্চল আর অসম্ভব সুন্দরী। কিন্তু কে জানতো, পাবনার সেই সাধারণ মেয়েটি একদিন গোটা বাংলার ভাগ্যরেখা বদলে দেবেন। দেশভাগের আগেই ১৯৪৭ সালে কলকাতার সম্ভ্রান্ত শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সাথে রমার বিয়ে হয়েছিল। এরপর শুরু হয় এক নতুন সংগ্রাম। মধ্যবিত্ত পরিবারের বধূ থেকে সিনেমার জগতে পা রাখা তখন খুব একটা সহজ ছিল না। কিন্তু রমার মধ্যে ছিল এক অদম্য জেদ। ১৯৫২ সাল, পরিচালক সুকুমার দাশগুপ্তের হাত ধরে প্রথম স্টুডিও পাড়ায় পা রাখা। ছবির নাম ছিল শেষ কোথায়। কিন্তু ভাগ্য সহায় ছিল না, ছবিটা কোনোদিন মুক্তিই পেল না। তবে প্রতিভা চাপা থাকে না। ১৯৫৩ সালে পরিচালক নির্মল দের নজর কাড়লেন রমা। ছবির নাম ৭ নম্বর কয়েদি। নির্মল দে রমার নাম বদলে রাখলেন সুচিত্রা। ব্যাস, সেখান থেকেই শুরু হলো এক কালজয়ী ইতিহাসের। সেই বছরই ৭৪ ছবিতে প্রথমবার উত্তম কুমারের বিপরীতে অভিনয় করলেন তিনি। দর্শক দেখল এক নতুন রসায়ন। বাংলার মানুষ প্রথমবার অনুভব করল যে পর্দায় এক সাম্রাজ্ঞীর অভিষেক হয়েছে। সুচিত্রা সেন কিন্তু কেবল একজন অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন আইকন। তার স্টাইল, তার শাড়ি পরার ধরন, তার চোখের কাজল, সবকিছুই বাংলার ঘরে ঘরে ফ্যাশন হয়ে উঠেছিল। ১৯৫৪ সালে মুক্তি পেল অগ্নি পরীক্ষা। এই ছবি সুচিত্রাকে শুধু নায়িকাই নয়, তাকে মহানায়িকা সিংহাসনে বসিয়ে দিল। তখনকার দিনে কোনো অভিনেত্রী এত পারিশ্রমিক চাইতেন না, যা সুচিত্রা অবলীলায় চেয়ে বসতেন। এমনকি রাজ কাপুরের মতো কিংবদন্তি যখন তার পায়ের কাছে গোলাপ ফুল রেখে আর কে স্টুডিওতে কাজের অফার দিয়েছিলেন, সুচিত্রা তা স্রেফ এই বলে ফিরিয়ে দিয়েছিলেন যে আমি এখানে রানী হয়ে আছি, ওখানে গিয়ে পরিচারিকা হতে পারবো না। তার আত্মমর্যাদা আর আভিজাত্যই ছিল তার আসল অলংকার। দেবদাসের পার্বতী হোক বা দ্বীপ জেলে যায় এর রাধা, সুচিত্রা প্রমাণ করেছিলেন যে সৌন্দর্য ছাড়াও তার মধ্যে রয়েছে অভিনয়ের এক বিশাল সমুদ্র। ১৯৫৫ থেকে ১৯৬০ এই ৫ বছর সুচিত্রা সেন যা স্পর্শ করেছেন তাই সোনা হয়ে গিয়েছে। তিনি হয়ে উঠলেন বক্স অফিসের লক্ষ্মী আর বাঙালির চিরন্তন ক্রাশ। কিন্তু এই আকাশচুম্বী সাফল্যের পেছনে কি কোনো চোরাবালি তৈরি হচ্ছিল? রমা থেকে সুচিত্রা হওয়ার এই যাত্রায় কি তিনি হারিয়ে ফেলেছিলেন তার
নিজের সত্তাকে? উত্তম কুমার আর সুচিত্রা সেন, এই দুটি নাম যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। বাঙালির কাছে ভালোবাসা মানেই উত্তম সুচিত্রা। কিন্তু রূপলী পর্দার এই কালজয়ী রোম্যান্স কি শুধুই অভিনয়ের অংশ ছিল, নাকি স্টুডিওর লাইট ক্যামেরা যখন বন্ধ হতো তখনও কোনো এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়তেন এই দুই মহানক্ষত্র? আজও এই প্রশ্নের উত্তর খোঁজে কোটি কোটি মানুষ। আজ গসিপ গ্যালারিতে আমরা সেই পর্দার আড়ালের সত্যটাকেই খুঁজে দেখার চেষ্টা করব। 1953 সালে 74.5 ছবিতে তাদের প্রথম দেখা। এরপর একে একে 30টি ছবিতে তারা জুটি বেঁধেছেন, যার মধ্যে 27টিই ছিল সুপারহিট। কিন্তু তাদের এই অভাবনীয় রসায়ন দেখে সবাই ভাবতেন তারা একে অপরের প্রেমে পাগল, অথচ বাস্তবের গল্পটা ছিল বেশ জটিল। সুচিত্রা সেন উত্তম কুমারকে ডাকতেন উতু বলে। অন্যদিকে উত্তম কুমারের কাছে তিনি ছিলেন তার আদরের রমা। উত্তম কুমার একবার ডায়েরিতে লিখেছিলেন, রমা আমার এমন এক বন্ধু যার পাশে দাঁড়ালে আমার অভিনয়ের খিদে 100 গুণ বেড়ে যায়। অনেকে বলেন উত্তম কুমারের সাথে সুচিত্রার সম্পর্ক ছিল এক ধরনের প্লেটোনিক লাভ বা নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু তাদের মধ্যে কি কখনো ইগো বা সংঘাত হয়নি? অবশ্যই হয়েছে। পথে হলো দেরি ছবির শুটিং এর সময় তাদের মধ্যে এমন এক বড় ভুল বোঝাবুঝি হয়েছিল যে তারা বেশ কয়েকদিন একে অপরের সাথে কথা বলেননি। এমনকি তাদের এই দূরত্বের খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু মজার বিষয় হলো, শটের সময় ক্যামেরার সামনে দাঁড়াতেই তাদের সেই রাগ নিমেষেই উবে যেত। তারা যখন একে অপরের চোখের দিকে তাকাতেন মনে হতো যেন পৃথিবীর আর কেউ নেই সেখানে। সবথেকে বড় রহস্য হলো, উত্তম কুমার যখন গৌরী দেবীর সাথে ঘর করছেন আর সুচিত্রা সেন তার নিজের দাম্পত্য নিয়ে লড়াই করছেন, তখনও কেন তাদের এই না বলা সম্পর্ক নিয়ে এত গুঞ্জন? শোনা যায় উত্তম কুমারের বাড়িতে যখনই কোনো অশান্তি হতো তিনি শান্তি খুঁজতে সুচিত্রা সেনের ড্রয়িং রুমে গিয়ে বসে থাকতেন। অন্যদিকে সুচিত্রা যখন নিজের কেরিয়ারের তুঙ্গে থেকেও মানসিকভাবে একা বোধ করতেন তখন উত্তম কুমারই ছিল তার সব থেকে বড় ভরসা। কিন্তু তারা কি কখনো একসাথে সংসার করার কথা ভেবেছিলেন? উত্তম কুমার তার জীবনীতে লিখেছেন, রমা আসলে আমাকে শাসন করতে পারত, আর সুচিত্রা বরাবরই ছিলেন একটু চাপা স্বভাবের। তবে 1980 সালে 24শে জুলাই যখন মহানায়ক চিরতরে বিদায় নিলেন তখন সুচিত্রা সেনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গিয়েছিল। তিনি তখন নিজেকে আড়াল করতে শুরু করেছেন। তবুও মাঝরাতে খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন মহানায়কের বাড়িতে। সাদা শাড়িতে হাতে গোলাপের মালা নিয়ে দাঁড়িয়েছিলেন তার উতুর কফিনের পাশে। সেই রাতে সুচিত্রা সেনের চোখে যে জল ছিল তা কি শুধুই এক প্রিয় সহকর্মীকে হারানোর শোক, নাকি সেই মুহূর্তেই তিনি অনুভব করেছিলেন যে তার নিজের সত্তার এক বিশাল অংশ আজ হারিয়ে গেল? উত্তম কুমারের মৃত্যুর পরেই যেন সুচিত্রা সেনের অন্তরালে যাওয়ার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে যায়। তিনি হয়তো বুঝেছিলেন যে যার চোখে তিনি নিজেকে দেখতে ভালোবাসতেন সেই আয়নাটাই আজ ভেঙে গিয়েছে। পর্দার সেই প্রেম কি তবে বাস্তবের অপূর্ণতাকেই পূরণ করত? উত্তম সুচিত্রার এই রহস্যময় সম্পর্ক আজও বাঙালির ড্রয়িং রুমে আলোচনার বিষয়। কিন্তু তারা একে অপরকে কতটা ভালোবাসতেন তা হয়তো আজ ওই ধ্রুবতারাটিই জানে। 1978 সাল, প্রণয় পাশা সিনেমাটি মুক্তি পাওয়ার পর গোটা টলিউড যখন তার পরবর্তী ছবির জন্য অপেক্ষা করছিল তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। হুট করেই নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিলেন বাংলা সিনেমার সম্রাজ্ঞী সুচিত্রা সেন। কোনো ঘোষণা নেই, কোনো প্রেস কনফারেন্স নেই, কিন্তু কেবল নিজের বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটের দরজাটি ভেতর থেকে বন্ধ করে দিলেন। আর সেই দরজা পুরোপুরি খুলল দীর্ঘ 33 বছর পর, যখন তার নিথর দেহটি হাসপাতাল থেকে বের করা হচ্ছিল। কেন? কোন দুঃখে বা অভিমানে এক মহানায়িকা তার রাজত্ব ত্যাগ করে বনবাসে গেলেন? এই 33 বছরে তাকে নিয়ে জল্পনার কোনো শেষ ছিল না। প্রথমে যে তত্ত্বটি সামনে আসে তা হলো সৌন্দর্যের ভয়। অনেকে মনে করেন সুচিত্রা সেন ছিলেন অসম্ভব আত্মসচেতন। তিনি চাইতেন মানুষ তাকে সবসময় সেই চিরযৌবনা মোহময়ী রূপেই মনে রাখুক। সময়ের নিয়মে বার্ধক্য যখন তার চেহারায় ছাপ ফেলতে শুরু করলো তখন তিনি হয়তো সেটা মেনে নিতে পারেননি।
তিনি চাননি মেকাফিন কুঁচকে যাওয়া চামড়ার এক বৃদ্ধাকে লোকে সুচিত্রা সেন হিসেবে চিনুক। গ্রেট গারবারোর মতো তিনিও কি কেবল নিজের প্রতিচ্ছবিকে রক্ষা করতে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন? অনেকের মতে তার এই অন্তর্ধান ছিল আসলে বার্ধক্যের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। কিন্তু সত্য কি কেবল এতটুকু, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো আধ্যাত্মিক দহন? গবেষণায় পাওয়া তথ্য বলছে অন্য এক রোমাঞ্চকর কাহিনী। শোনা যায় উত্তম কুমারের প্রয়াণের পর সুচিত্রা মানসিকভাবে ভীষণ একা হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় তিনি খুঁজে পেয়েছিলেন তার নতুন পথ, রামকৃষ্ণ মিশন। তিনি হয়ে উঠেছিলেন ভরত মহারাজের একনিষ্ঠ শিষ্যা। সেই গ্ল্যামারের রানী প্রতিদিন গভীর রাতে যখন শহর ঘুমাতো, তখন বোরখা পরে বা সাধারণ পোশাকে গাড়ি নিয়ে চলে যেতেন বেলুড় মঠে। সেখানে গঙ্গার ধারে বসে একা প্রার্থনা করতেন তিনি। মহারাজদের সাথে তার কথোপকথনে উঠে আসতো জীবনের নশ্বরতার কথা। ভরত মহারাজ তাকে একটি মন্ত্র দিয়েছিলেন, লোভ করো না। এই একটি বাক্যই কি তবে তার জীবন দর্শন বদলে দিয়েছিল? তিনি বুঝেছিলেন যে গ্ল্যামার আর হাততালির পেছনে তিনি ছুটছেন তা আসলে মায়া। এই 33 বছরে তিনি বড় বড় সব সম্মান ফিরিয়ে দিয়েছেন। 2005 সালে যখন তাকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে দেওয়ার ঘোষণা করা হয়, তখন তিনি সরাসরি তা প্রত্যাখ্যান করেন। কেন জানেন? কারণ সেই পুরস্কার নিতে হলে তাকে জনসমক্ষে আসতে হতো। তার কাছে আত্মসম্মান আর নিজের গোপনীয়তা ছিল যে কোনো পুরস্কারের চেয়ে বড়। ভাবুন তো সেই একাকিত্বের কথা। নিজের নাতনি রাইমা বা রিয়া সেনের যখন প্রথম ছবি মুক্তি পাচ্ছে, তখনও তিনি হলে যাননি। বাড়ির ভেতর একটি আলাদা প্রজেক্টরে তিনি ছবি দেখতেন। নিজের ঘরে তিনি একা পায়চারি করতেন, গান শুনতেন আর ছবি আঁকতেন। তবে কি তিনি বন্দী ছিলেন? নাকি তিনি নিজেই বলেছেন, আমি বন্দী নই, আমি মুক্ত? আসলে আমরা যাকে একাকিত্ব ভাবি, তিনি হয়তো সেটাকেই স্বাধীনতা মনে করতেন। কিন্তু এই স্বেচ্ছাবন্দিত্বের মাঝেও কি কখনো কখনো তার মন কেঁদে উঠত না? ফেলে আসা সেই স্টুডিওর লাইট, ক্যামেরার ফ্ল্যাশ আর হাজার হাজার ভক্তের চিৎকার কি তাকে হাতছানি দিত না? নাকি তিনি সত্যিই সব মোহমায়ার ঊর্ধ্বে চলে গিয়েছিলেন? সুচিত্রা সেনের এই রহস্যময় ঘরটি আজও বাঙালির কাছে এক অমীমাংসিত অধ্যায়। 33 বছর পর যখন তিনি হাসপাতালে ভর্তি হলেন, তখনও তার একটাই শর্ত ছিল, আমার ঘর যেন অন্ধকার থাকে, আমার মুখে যেন কোনো আলো না পড়ে। কিসের তো ভয় ছিল তার? নাকি তিনি সত্যিই এক গোপন জ্যোতি খুঁজে পেয়েছিলেন সে অন্ধকারের মাঝে? 2013 সালের শেষের দিক। কলকাতার শীত তখন বেশ জাঁকিয়ে পড়েছে। বালিগঞ্জ সার্কুলার রোডে সেই রহস্যময় ফ্ল্যাটের ভেতর হঠাৎ করেই ছন্দপতন ঘটল। দীর্ঘ 33 বছর যাকে দেখার জন্য উদগ্রীব হয়েছিল গোটা বিশ্ব, সেই মহানায়িকা অসুস্থ হয়ে পড়লেন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হলো বেলভিউ ক্লিনিকে। শুরু হলো এক দীর্ঘ 26 দিনের লড়াই। কিন্তু জানেন কি, আইসিইউর সেই 4 দেওয়ালের মাঝেও সুচিত্রা সেন ছিলেন তার নিজের সিদ্ধান্তে অটল। তিনি হাসপাতালে একটি শর্ত দিয়েছিলেন, আইসিইউতে কোনো অপরিচিত লোক যেন না ঢোকে, আর তার বেডের চারপাশ যেন চাদর দিয়ে ঘিরে রাখা হয়। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও তিনি তার সেই রহস্যময়ী ইমেজটি ভাঙতে দেননি। চিকিৎসকেরা জানিয়েছেন মহানায়িকা ছিলেন অসম্ভব জেদি। তিনি কোনোভাবেই ভেন্টিলেশন বা কৃত্রিম শ্বাস প্রক্রিয়া নিতে চাইতেন না। তিনি হয়তো বুঝেছিলেন যে তার সময় ঘনিয়ে এসেছে। জীবনের শেষ দিনগুলোতে তিনি কার সাথে কথা বলতেন জানেন? কেবল তার মেয়ে মুনমুন আর 2 নাতনি রাইমা ও রিয়ার সাথে। মাঝে মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসতেন, তার সাথে কয়েকটা কথা বলতেন, কিন্তু বাকি সময়টা তিনি কেবল ভগবানের নাম করতেন আর শান্ত চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতেন। 26 দিন ধরে যন্ত্রণার সাথে লড়াই করার পর 2014 সালের 17 জানুয়ারি সকালে এলো সেই অভিশপ্ত মুহূর্ত। সকাল 8:25। চিরতরে সুরলোকে পাড়ি দিলেন আমাদের স্বপ্নের রানী।
সুচিত্রা সেনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা বাংলা যেন অনাথ হয়ে গেল। কলকাতার রাস্তাঘাট জনশূন্য হয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ হাসপাতালের বাইরে ভিড় করেছিলেন স্রেফ একবার শেষ দেখার আশায়। কিন্তু মহানায়িকার সেই শেষ ইচ্ছা কি পূরণ হয়েছিল? না। তার ইচ্ছেকে সম্মান জানিয়ে পরিবারের পক্ষ থেকে তার মৃতদেহ একটি বিশেষ চাদর আর ফুলের মালায় এমনভাবে ঢেকে দেওয়া হয়েছিল যে কারো পক্ষেই তার মুখ দেখা সম্ভব ছিল না। এমনকি শ্মশানেও যখন তার শেষকৃত্য সম্পন্ন হয় তখনও সেই গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। মৃত্যুর পর তিনি কেমন দেখতে হয়েছিলেন তা নিয়ে আজও সোশ্যাল মিডিয়ায় কত ভুয়ো ছবি ঘুরে বেড়ায়। কিন্তু আসল সত্যটা কেবল আগুনের লোহিখান শিখায় নিয়ে গেল। শেষবার যখন তার নিথর দেহ বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে আনা হলো তখন আকাশও যেন রুদ্রে কেঁদে উঠেছিল। তিনি চেয়েছিলেন নির্জনতায় যেতে, আর সেই নির্জনতাকেই সঙ্গী করে তিনি বিদায় নিলেন। সুচিত্রা সেনের প্রয়াণ কেবল একজন অভিনেত্রীর প্রয়াণ ছিল না, তা ছিল একটি যুগের সমাপ্তি। তিনি শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে রাজকীয় অভিজাত্যের সাথে বাঁচতে হয় এবং কিভাবে সে অভিজাত্য বজায় রেখেই চিরবিদায় নিতে হয়। বাংলা সিনেমা অনেক নায়িকা পাবে, কিন্তু আর কোনোদিন কোনো দ্বিতীয় সুচিত্রা সেন আসবে না। পর্দার সে হারানো সুর মহাকালের গর্ভে হারিয়ে গেল। সুচিত্রা সেন এক রহস্যের নাম, এক রাজকীয় নিস্তব্ধতার নাম। তার ৩৩ বছরের এই স্বেচ্ছাবন্দিত্ব আমাদের শিখিয়ে দিয়ে গেল যে গ্ল্যামার আর আলোর ঝলকানি জীবনের শেষ কথা নয়। মানুষ তার সৌন্দর্যের জয়গান গেয়েছে, কিন্তু তিনি নিজে হয়তো মজেছিলেন আত্মিক সৌন্দর্যের সন্ধানে। তিনি পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন ঠিকই, কিন্তু বাঙালির আবেগ থেকে তাকে মুছে ফেলার সাধ্য কার? তিনি ছিলেন, আছেন এবং অনন্তকাল ধরে আমাদের হৃদয়ে মহানায়িকা হয়েই থাকবেন। বন্ধুরা, সুচিত্রা সেনের এই জীবনের গল্প শোনার পর আপনাদের কি মনে হয়? তার এই দীর্ঘ অন্তরাল কি কেবল নিজের বার্ধক্যকে লুকিয়ে রাখার এক আপ্রাণ চেষ্টা ছিল, নাকি তিনি সত্যিই সব মোহ মায়ার ঊর্ধ্বে গিয়ে এক আধ্যাত্মিক শান্তি খুঁজে পেয়েছিলেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের গবেষণাকে সার্থক করে তোলে। সূর্য ডুবার পালা আসে যদি আসুক ব্যস্ত